নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আলোচনার মাধ্যমে কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়, কিভাবে একটা নিদান পাওয়া যায়, কিভাবে ভালো থাকা যায়, নিজেকে ভালো রাখা যায়, সুস্থ সবল সতেজ জীবন অবশ্যই। আর তার সঙ্গে তো আপনারা জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে একটি আলাদা ডিভিশন আছে, একটা ডিপার্টমেন্ট রয়েছে যেখানে কিন্তু সৌন্দর্য নিয়েও কিন্তু একটা সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। সেখানে স্কিন এবং হেয়ারের ট্রিটমেন্ট হয়, যেটা কিন্তু লা এলিগেন্স বলে একটি প্রোডাক্ট রয়েছে, এবং অ্যাস্থেটিক ডিপার্টমেন্ট যেটাকে বলে, সেখানে কিন্তু আপনার স্কিন সম্পর্কে, স্কিনের যদি নানান সমস্যা হয় তৈরি হয়, সেটা স্কিনের র্যাশেস হতে পারে, স্কিনের মধ্যে হয়তো বিভিন্ন রকম ব্ল্যাক স্পট পড়ছে, বা স্কিনে আপনার গ্লো দিনকে দিন হারিয়ে যাচ্ছে। একসময় খুব উজ্জ্বল ছিল কিন্তু দিনকে দিন দেখা যাচ্ছে সেটা হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? এগুলো সুন্দর কিন্তু একটা প্রপার ট্রিটমেন্ট হয়। এবং তার সঙ্গে হেয়ারের ট্রিটমেন্ট সুন্দরভাবে আপনার চুল অর্থাৎ হেয়ারে যে কিভাবে হয়তো আপনার গ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে, হেয়ারেরও তো একটা খাদ্য থাকে, সেটাও অনেক সময় দেখা যায় যে উজ্জ্বলতা কমে যাচ্ছে, বা সেখানে চুল উঠছে, হেয়ার ফল হচ্ছে, নানান সমস্যা তৈরি হয়। সেখান থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, সেখানে কিন্তু ডক্টররা কিন্তু সুন্দরভাবে আপনাদের সেই প্রপার ট্রিটমেন্টটা দিচ্ছেন, হেয়ার এবং স্কিনের ট্রিটমেন্ট। তার সঙ্গে তো বিভিন্ন রোগের তো একটা, যে কোনো রোগ ছোট বড় বিভিন্ন ক্রনিক রোগ সব কিছু রোগের কিন্তু একটা সুন্দর ট্রিটমেন্ট আপনারা পাচ্ছেন। প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি একটা সুস্থতার জায়গা পাচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। তা আয়ুর্বেদ চিকিৎসা আপনারা বলতেই পারেন, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আমরা কতটা হেল্প পাচ্ছি, কতটা আপনারা বেনিফিটেড, সেটাও একটু আমার বলে দিতেই হয়। আয়ুর্বেদ চিকিৎসা আপনারা জানেন বহু প্রাচীন এই চিকিৎসা, এবং সেই চিকিৎসা কিন্তু 5000 বছর আগের সেই চিকিৎসাকে নিয়েই কিন্তু এনবিপির প্রত্যেকটি ডক্টর কিন্তু এগিয়ে যাচ্ছেন, আর তারা ভীষণভাবে সাকসেসফুল। প্রত্যেকটা মানুষ কিন্তু যখন এখানে আসেন এই ক্লিনিক বা এই সংস্থা বা এই প্রতিষ্ঠানে, তারা কিন্তু সুস্থ হয়েই তারা বাড়িতে ফেরেন। বিভিন্ন রোগ নিয়ে এসে যখন তারা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পান, তারই কিছু ক্লিপিংস আপনাদের কাছে আমরা তুলে ধরি, এবং সেগুলো আপনারা দেখছেন। সেগুলো একেবারে কিন্তু পরীক্ষিত, সেখানে কোনো আর্টিফিশিয়াল কিছু ব্যাপার নেই, একদম সেটা কিন্তু সুন্দরভাবে আপনাদের তারা কিন্তু জানাচ্ছেন যে আমরা এই রোগ নিয়ে এসেছিলাম, বিভিন্ন ক্রিটিক্যাল রোগ থেকে কঠিন জটিল এবং সাধারণ বা অসাধারণ সব রোগ নিয়ে এসে তারা কিন্তু একটা সুন্দর প্রপার ট্রিটমেন্ট পাচ্ছেন, এবং সেই ট্রিটমেন্টের মাধ্যমে তারা কিন্তু ভালো আছেন, নিজেদেরকে ভালো রেখেছেন। আর আরেকটা কথা বলতে হয়, আয়ুর্বেদ চিকিৎসা হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যেটা একেবারে কিন্তু ভেষজ গুণ সমৃদ্ধ, প্রকৃতির দান। প্রকৃতিকে নিয়েই কিন্তু সেই ঔষধপত্রগুলো সুন্দরভাবে মানুষ যখন ইনটেক করে, প্রকৃতি নিয়েই সেই ঔষধপত্র যখন তৈরি হয়, সেটাকে যখন মানুষ ঔষধ হিসাবে ব্যবহার করে, ইনটেক করে, তখন কিন্তু তারা রেজাল্টটা পায়। আর সেটাও কিন্তু একটা টাইম, একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের মধ্যে কিন্তু আপনি সেই রেজাল্টটা আস্তে আস্তে ফিল করবেন, এবং একেবারে সুস্থতার জায়গা তৈরি হয়ে যাবে। আর তার সঙ্গে আরেকটা কথা বলতেই হয় যে আমরা ভয় পাই যেটা অপারেশন বা সার্জিক্যাল বা বাবা কাটা ছেঁড়া, এটা শুনলে অনেকে আটকে ওঠে। সে বাচ্চা হতে পারে, বড় হতে পারে, মাঝারি হতে পারে, সবার ক্ষেত্রে ওই জায়গাটা কেউ যেতে চায় না, কিন্তু ওই যে ভুলবশত মানুষ চলে যায় বিভিন্ন চিকিৎসালয়ে। কিন্তু দেখা যায় যে আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু আপনাকে অন্য কথা বলছে, একেবারে বিনা অপারেশনে আপনি কিন্তু একটা সুস্থ জীবন লিড করতে পারছেন, অতিবাহিত করতে পারছেন, ভালো থাকছেন। এটাই হলো মূল কথা। আমরা অবশ্যই সেইভাবে আপনাদের কাছে পৌঁছে দিই। নানান আলোচনা থাকে আমাদের শরীরে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের অর্গানগুলো কতটা ভালো রাখবেন, কিভাবে সুস্থ রাখবেন, তারই প্রপার অ্যাডভাইসগুলো কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজকেও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরী এবং মেডিকেল কনসালটেন্ট। আসুন আমরা একটু জেনে নিই আজকে যে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করবো, একটু স্কিন এবং হেয়ার নিয়ে আলোচনা করব। আসুন আমরা সেই ব্যাপারে জানি যে কিভাবে প্রপার ট্রিটমেন্ট, প্রপার ডায়াগনোসিস, বা কিভাবে আপনার স্কিন বা হেয়ারকে ভালো রাখবেন, সেটাই কিন্তু আমাদের আজকে মূল কথা। এছাড়া আপনারা বিভিন্ন ফোনের মাধ্যমে রোগ সম্পর্কে জানতেই পারেন যে কিভাবে প্রপার ট্রিটমেন্টটা পাবেন, কিভাবে প্রপার অ্যাডভাইসটা পাবেন। আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এস ভাদুরী। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার
আজকের আমরা প্রত্যেকদিন তো বিভিন্ন আমাদের টপিক থাকে, আলোচনা থাকে, শরীর নিয়ে আমাদের নানান, আমাদের শরীরে কিভাবে রোগ যাতে আগে থেকে আমরা একটু জানতে পারি, প্রপার অ্যাডভাইসগুলো আপনাদের কাছে আমরা পাচ্ছি। এনবিপি প্রত্যেকটি ডক্টররা কিন্তু সেইভাবে অ্যাডভাইসগুলো দিচ্ছেন আপনার কাছ থেকে, তো আজকেও আমরা সেরকমভাবেই পাবো, আমাদের সেই আশা নিয়ে বসে আছি। আমাদের বিভিন্ন টপিক থাকে, আজকের যে আমরা টপিকটা রেখেছি সেটা কিন্তু স্কিন এবং হেয়ার নিয়ে। স্কিনকে কিভাবে আমরা ভালো রাখবো, না তো অনেক সময় দেখা যায় যে স্কিনে বিভিন্ন রকম সমস্যা চলে আসে। কেন চলে আসে, তার আগে থেকে আপনি কিভাবে তার একটা প্রিকশন বা তার একটা প্রতিরোধ কিভাবে সেই যাতে কোনো সমস্যা না আসে, সেটার কিভাবে একটা প্রপার অ্যাডভাইসটা দেবেন আমরা আগে শুনে নেব। প্রথম কথা হচ্ছে, স্কিন কিন্তু আমাদের শরীরের একেবারে আউটার মোস্ট লেয়ার, শরীরের একদম মানে বাইরের দিকের অংশ কিন্তু আমাদের স্কিন, এবং স্কিন আমাদের শরীরকে কিন্তু বিভিন্নভাবে প্রোটেক্ট করে যাতে কোনো রকম পলিউশন না আমাদের শরীরের ভেতরে যেতে পারে বা না কোনো ইনফেকশন শরীরের ভেতরে যেতে পারে। তো স্কিনকেও কিন্তু আমাদের তার জন্য যত্ন নেওয়া উচিত, স্কিনকেও কিন্তু আমাদের প্রোটেক্ট করতে হবে। প্রথম কথা বলবো যে স্কিনকে আমরা যেমনি সারা শরীরে সাবান মাখছি, মাথায় শ্যাম্পু দিচ্ছি, এভাবে আমরা স্কিনের পরিচর্যা করছি, কিন্তু আমাদের মুখের স্কিনের জন্য কিন্তু আরও স্পেশাল কেয়ার নেওয়া উচিত, কারণ এই স্কিনটা কিন্তু আরও কি বলবো মানে কোমল, ঠিক আছে? তো তার জন্য এটার যত্ন কিন্তু আমাদের আরও ভালো করে নিতে হবে। এবার স্কিনের যত্ন করার মধ্যে বাইরে থেকে আমরা কি করতে পারি, মুখটা ভালো মতো আমাদের পরিষ্কার করার জন্য প্রপার একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে, এবং ফেস ওয়াশটা এমন হবে যেটা আমার স্কিনের জন্য উপযুক্ত, মানে আমার স্কিনটা কি টাইপ। আমি বলে দিই আগে, স্কিনটাকে আমরা 5 ভাগে ভাগ করে দিতে পারি। দেখুন, প্রথম হচ্ছে কি বলবো যে আপনার অয়েলি স্কিন। অয়েলি স্কিন মানে যেখানে অতিরিক্ত মাত্রায় মুখের স্কিনের মধ্যে অয়েল আছে, সেটা আমাদের অয়েলি স্কিন। তারপরে হচ্ছে আমি বলবো নর্মাল স্কিন, যেখানে খুব ড্রাই না আবার অতিরিক্ত অয়েলও না, নর্মাল, আরও 5টা মানুষের যেমন নর্মাল থাকে তেমন নর্মাল। তারপরে হচ্ছে কি ড্রাই স্কিন, অতিরিক্ত শুকনো হয়ে যাওয়া স্কিনটা, যেখানে মনে হচ্ছে কোনো প্রাণ নেই, এরকম। একটা থাকে আপনার যে কম্বিনেশন স্কিন। কম্বিনেশন স্কিন মানে দেখবেন নাকের পাশেটা খুব তেল তেল ভাব আছে, অন্য জায়গাটা দেখা যাচ্ছে ড্রাই হয়ে গেছে, এরকম একটা কম্বিনেশন। আরেকটা হচ্ছে খুব সেন্সিটিভ স্কিন। এই যে ভাগগুলো বললাম, এক একটা স্কিনের ধরন এক এক রকম, এই ধরন অনুযায়ী কিন্তু আমাদের কি প্রোডাক্ট দিয়ে আমার স্কিনের যত্ন নেব তার উপর সেটা কিন্তু নির্ভর করবে। যেই জিনিসগুলোর ঘাটতি থাকবে বা অতিরিক্ত মাত্রায় থাকবে আমার শরীরে, সেগুলোকে ব্যালেন্স করার জন্য কিন্তু আমার পুরো চেষ্টা থাকতে হবে। তো সেই ধরনের আমি একটা প্রোডাক্ট দিয়ে ফেস ওয়াশ করব, তারপরে সেটাকে কিন্তু আমার ময়েশ্চারাইজিং করতে হবে, মানে তাকে হাইড্রেট করতে হবে, মানে তার মধ্যে যে আর্দ্রতাটা কতটা থাকবে জলে সেটা মেনটেন করার জন্য ময়েশ্চারাইজার ইউজ করতে হবে, এবং তার সাথে সাথে তাকে খাদ্য খাবার দেওয়ার জন্য রাত্রে আমার নাইট ক্রিম বা নাইট সিরাম লাগাতে হবে। এইভাবে আমার স্কিনটাকে কিন্তু, মুখের স্কিনকে আমাদের সবসময় যত্ন নিতে হবে। হ্যাঁ, তবে ময়েশ্চারাইজিং আর ক্লিনিং এগুলো কিন্তু আমাদের সারা শরীরের স্কিনের মধ্যেই দরকার হয়, এবং তার জন্য ময়েশ্চারাইজার আমাদের সবসময় মাখতে হয়, শীত গ্রীষ্ম বর্ষা সবসময়। কারণ আমরা দেখেছি মানে যখন গরমকাল তখন কি হয়, আমরা এসিতে থাকি বেশি, তখন কিন্তু আমাদের বডি ডিহাইড্রেটেড হয়। আবার শীতকালে এমনি ক্লাইমেটটা ঠান্ডা থাকে, সেখানে আর্দ্রতাটা কমে যায়, ড্রাই হয়, সেখানেও কিন্তু আমাদের স্কিন ড্রাই হওয়া শুরু হয়। তো এইভাবে আমাদের স্কিনের যত্নটা নিতে হবে। এবার মেন কেন আমাদের স্কিনটা খারাপের দিকে যায়, এটা হচ্ছে আমি বলছি মেইনলি বাইরের থেকে কিছু আমরা কাজ করি যেগুলো স্কিনটাকে ড্যামেজ করে। কীরকম? ধরুন আপনি খুব বেশি কসমেটিক ইউজ করছেন, মুখের মধ্যে ডেইলি আপনি মেকআপ করছেন, সেই মেকআপগুলো হয়তো দেখা যাচ্ছে কারোটা খুব দামি, কারোটা খুব কম দামি। যত দামি হোক বা কম দামি হোক, কম দামি হলে বা কোয়ালিটি খারাপ হলে, দামির কথাটা বলবো না, কোয়ালিটি খারাপ হলে বেশি ক্ষতি করবে, কোয়ালিটি যদি বেটার হয় তাহলে কম ক্ষতি করবে। কিন্তু এগুলো আর্টিফিশিয়াল জিনিস, কেমিক্যাল জিনিস, যেগুলো আমাদের স্কিনকে ড্যামেজ করে। এবং আমরা কি করি, অনেক সময় দেখতে পাই সেটা লাগিয়েই ঘুমিয়ে পড়লো রাতের বেলা পরিষ্কার না করে, তাদের স্কিন কিন্তু আরও ড্যামেজ হবে। ঠিক আছে, যারা রেগুলার মেকআপ করছেন তাদের জন্য বলছি। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন না স্কিনটা, তাহলে সেখানে কিন্তু ইনফেকশনও হতে পারে, আর স্কিনের মধ্যে নোংরা যে জমে জমে স্কিনটা ড্যামেজও হতে পারে। অনেক সময় দেখবেন সেখান থেকে র্যাশও চলে আসছে, এগুলো থাকতে পারে।
আবার একটা জিনিস, আমরা খাদ্য খাবার যা খাচ্ছি সেগুলো যদি আমাদের আনহেলদি হয়, দেখা যাবে আমার স্কিনের মধ্যে কিন্তু গোটা গোটা দানা দানা বেড়ে যাচ্ছে। এগুলো মাথায় রেখে চলতে হবে যে আমাদের স্কিনের জন্য কি কি ভালো সেই ধরনের খাদ্য খাবারগুলো খাওয়া উচিত, যেগুলো খারাপ সেগুলো কিন্তু অ্যাভয়েড করা উচিত। তেল জাতীয়, মশলা জাতীয়, স্পাইসি ফুড এগুলো স্কিনের জন্য খারাপ। আবার ধরুন সেদ্ধ খাবার, কাঁচা খাবার, আবার ধরুন আপনার যেগুলো বলবো ভিটামিন সি জাতীয় মানে টক ফলগুলো, সেগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো। এইভাবে মেনটেন করে আমাদের কিন্তু স্কিনের পরিচর্যা করতে হবে, স্কিনকে যত্ন নিতে হবে। একদম ডাক্তারবাবু, আজকের যে আমাদের আলোচনাটা চলছে খুব, এটা কিন্তু সেন্সিটিভ আলোচনা, খুব মানে স্পর্শকাতর, যেটা হলো আমাদের নিজেকে প্রেজেন্ট করার একটা কিন্তু মানে স্কিন, সেটা যদি সুন্দর না হয়, সেটার মধ্যে যদি কোনো গ্লো না থাকে, সেটা যদি মানে কি বলবো হয়তো অন্য থেকে কিন্তু আমাকে একটু আলাদা লাগবে, হয়তো অনেকেই সুন্দর লাগছে কিন্তু আমার স্কিনটা এতটা ডাল হচ্ছে, এতটাই সেটা খারাপ জায়গায় রয়েছে, যেটা অনেক সময় নিজেকে আমরা লুকিয়ে রাখতে চাই, গোপন রাখার চেষ্টা করি, যে কেমন যেন আমি নিজেকে সেই জায়গাটা প্রেজেন্টেবল করতে পারবো না। এটা কিন্তু আমাদের একটা নিজের মধ্যে একটা হীনমন্যতা আমরা ভুগতে থাকি অনেক সময়। এটা নিয়ে আপনি একটু বলবেন। তার আগে আরেকটা আমি জিজ্ঞাসা থাকবে, এই যে আমরা অনেক সময় বাজার চলতে কিছু প্রোডাক্ট আমরা মেখে ফেলি, ইউজ করি, ব্যবহার করি, হয়তো সাময়িক সেটা আমরা সৌন্দর্যটাকে পাই, কিন্তু সেটা কতটা খারাপ হতে পারে? দেখুন, স্কিন যদি খারাপ হয় তাহলে সবারই একটা হীনমন্যতায় ভোগেন, কারণ কেউই চায় না আমাকে দেখতে খারাপ লাগুক। এবার সেখানে স্কিনের মধ্যে অনেক সময় কিছু দাগ চলে আসে, সেই দাগগুলো থাকে যে সেগুলোকে আমরা পিগমেন্টেশন বলি। দুরকম হয়, একটা হচ্ছে হাইপোপিগমেন্টেশন মানে সাদাটে টাইপের রং, আরেকটা হয় হাইপার পিগমেন্টেশন কালচে টাইপের রং। স্কিনের মধ্যে যখন এরকম দাগ চলে আসে আমরা কিন্তু খুব দুঃখ পাই, কষ্ট পাই এবং এই প্রবলেমগুলো যেতে চায় না। ঠিক আছে, যা কিছু লাগিয়ে আবার অনেকে নষ্ট করে ফেলে, অনেকে এমন কিছু ওষুধ লাগিয়ে ফেললো দোকান থেকে কিনে, নিজে নিজে ভাবলো ভালো হয়ে যাবে, কেউ বুদ্ধি দিল বা কেউ ঘরোয়া টোটকা করতে গেল, করে টোরে দেখা যায় যা ছিল তার থেকে আরও খারাপ হয়ে গেছে। এটা একেবারে করবেন না, তাহলে আরও প্রবলেম বেশি পড়বেন। ঠিক আছে, এটা গেল। দ্বিতীয়ত যেটা বলছেন যে বাজার চলতি প্রোডাক্টগুলো যেগুলো ইউজ করার, এটা একদম করবেন না নিজে থেকে। দেখুন, আপনি যখন একটা কসমেটিকের দোকানে যাচ্ছেন দুরকম ব্যাপার হয়। একটা হচ্ছে সেই দোকানদার আপনার কাছে বিক্রি করলে তার লাভ হবে, সে ব্যবসাটা বোঝে, সে স্কিন সম্বন্ধে তার কোনো আইডিয়া থাকবে না, এটা গেল। তাহলে তার কাছে যা থাকবে সে সেটাই দিয়ে দেবে, সেটা আপনার স্কিনের জন্য কতটা ভালো না ভালো সে কিছু বুঝবে না। হয় আপনি গিয়ে নাম বলবেন সে দিয়ে দেবে, অথবা তার কাছে যেটা আছে সে দিয়ে দেবে, এটা গেল। এবার ধরুন অনেক বড় বড় কসমেটিকের দোকানে দেখা যায় এক একটা কোম্পানি, বিভিন্ন কোম্পানির কিন্তু এক একজন রিপ্রেজেন্টেটিভ থাকে, একজন মহিলা বা পুরুষ একজন সেখানে গিয়ে থাকেন। তো সে কি করবে, ধরুন 4 জন আছে, প্রত্যেকজনই কিন্তু বলবে আমার কোম্পানির প্রোডাক্টটা বেস্ট, কারণ হচ্ছে তাদের ওটা সেল করতে হবে, সেলস গার্ল। তাদের প্রোডাক্ট সম্বন্ধে একটা নলেজ থাকে যে তাদের প্রোডাক্টে কি আছে, কি বেনিফিট হয়। এবার ধরুন আপনার স্কিন টাইপ ধরে দেখা গেল যে তাদের কাছে সেই প্রোডাক্টটা নেই, তাহলে কি আপনাকে ফিরিয়ে দেবে যে না আমরা আপনাকে প্রোডাক্ট দেবো না? সে অতটা করবেই না। সে কি করবে, আপনাকে বলবে যে এইটা নিন ম্যাডাম, এইটা খুব ভালো কাজ করে, ওইটা নিন স্যার, এটা খুব আপনার জন্য ভালো কাজ করবে। কেন কাজ করবে বা কি টাইপের আমার স্কিন, তার জন্য কি দরকার, এত কিছু কিন্তু তারা বোঝাতে যাবে না, তারা প্রোডাক্টটা সেল করার উদ্দেশ্য থাকবে। ঠিক আছে, তার জন্যই আমাদের উচিত সবসময় একজন এক্সপার্ট, যে এই ব্যাপারে বিশেষজ্ঞ, তার কাছে যেতে, যাতে সে স্কিনটাকে স্টাডি করে, স্কিনটাকে দেখে কি টাইপের, কি কি সমস্যা তার মধ্যে আছে, সেগুলো সব খুঁটিয়ে নাটিয়ে তারপরে ডিসাইড করে যে হ্যাঁ আপনাকে এই প্রোডাক্টটা ইউজ করতে হবে, এই প্রোডাক্টটা ইউজ করলে আপনার এই সমস্যাটা যেটা আছে এইটা আস্তে আস্তে কমবে। তো এইভাবে করে কিন্তু বাছাই করতে হয় যে কোন প্রোডাক্টটা আমি ইউজ করব। আমাদের এনভিপির যে লা এলিগেন্স, আমাদের কাছে কিন্তু এই ধরনের অনেক প্রোডাক্টস আছে যেগুলো আপনার, আমি যেটা বললাম, ক্লিনজিংয়ের কাজ করবে,
তার সাথে সাথে আপনাকে ময়েশ্চারাইজিং বা হাইড্রেটিং করবে স্কিনকে এবং নিউট্রিশন দেবে। তো এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল আছে। তো আপনার যদি কোনো এরকম পরামর্শের দরকার হয় একবার আমাদের কাছে আসবেন, এসে দেখাবেন, তারপরে প্রোডাক্টগুলো নেবেন, অথবা ওভার টেলিফোন একটা অনলাইনে কথা বলবেন, কনসাল্ট করবেন, করে প্রোডাক্টগুলো আপনার যেটা স্কিনের জন্য উপযুক্ত হবে আমরা আপনাদের কাছে ওটা পৌঁছে দেবো। এইভাবে করে অ্যাকচুয়ালি করার দরকার আছে। একদম ডাক্তারবাবু, অনেক সময় আমরা এরকমও শুনি যে হয়তো অনেককেই দেখা যায় যে অল্প বয়স কিন্তু তাকে বেশি বয়স লাগছে, তার জন্য আমার অনেক সময় বিভিন্ন জায়গায় চলে গিয়ে ইনজেক্ট করে, এই ট্রিটমেন্ট করছে, এই করছে, সেই করছে, এগুলো খুব শোনা যায়। সেটা কতটা ক্ষতিকর হতে পারে? আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? দেখুন, এই যে স্কিন কি করবেন না করবেন ডিপেন্ড করবে ডাক্তারবাবু কি বুঝছে তার উপরে। অনেকের কি হয়, স্কিনটা অল্প বয়সে বুড়িয়ে যায় কেন? তার যে খাবার ধরন, আমি বলছিলাম যে অতিরিক্ত স্পাইসি ফুড, অয়েলি ফুড, সেগুলো স্কিনের ক্ষতি করে। তো আজকালকার নিউ জেনারেশন দেখবেন সবসময় এই ধরনের খাদ্য খাবারের মধ্যেই অভ্যস্ত। রাত 2টোর সময় অনলাইন থেকে অর্ডার দিয়ে খাবার এনে খেয়ে নিচ্ছে। তার জন্য কোনো টাইমের কোনো ব্যাপার নেই, যে কোনো খাবারের সাথে যে কোনো খাবারের কম্বিনেশন করে খেয়ে নিচ্ছে, যেগুলো শরীরের জন্য খারাপ সেগুলোও খেয়ে নিচ্ছে। তো এইসবের জন্য কি হয়, তাদের স্কিনটা ড্যামেজ হয়। আবার কি, রাত জাগার অভ্যাস একটা, যে দিনে ঘুমোচ্ছে রাতে জাগছে, কারো কারো ক্ষেত্রে ওটা কর্মসূচি অনুযায়ী এটা করতে বাধ্য হচ্ছে, কারো কারো এটা একটা মানসিক একটা হ্যাবিট হয়ে গেছে। তো দুটো ক্ষেত্রেই কিন্তু ক্ষতি করছে। এবং তার পাশাপাশি যে আজকালকার দিনে হ্যাবিট হয়েছে অতিরিক্ত মাত্রায় স্মোক করা বা অ্যালকোহল ইনটেক করা, এগুলোতেও কিন্তু স্কিন ড্যামেজ করছে। তো আমাদের মুখ দিয়ে যেগুলো আমরা গ্রহণ করি সেই সবগুলো জিনিসই কিন্তু ঠিক করে দেয় আমাদের স্কিনের কি ধরনের ক্ষতি হবে বা কি ধরনের লাভ হবে। তার পাশাপাশি মানসিক চাপ এবং ঘুম, এগুলো সব নিয়েই কিন্তু আমার স্কিনকে ড্যামেজ করছে। তার জন্য স্কিনের সমস্যাও কিন্তু আজকাল লাইফস্টাইল ডিজিজ হয়ে দাঁড়িয়েছে। আর যেখানে এই সমস্যাগুলো আছে সেখানে কিন্তু আমরা এনবিপি আছি, লা এলিগ্যান্স আছে আমাদের, যেখান থেকে একেবারে আধুনিক কিছু ট্রিটমেন্ট আছে যার মাধ্যমে এই বয়সের ছাপটাকে কমিয়ে আনা সম্ভব আছে। একদম, আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলছি, বলুন কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন, কি সমস্যা? হ্যাঁ, কি হয়? পেটে? আচ্ছা, পেটের সমস্যা। আচ্ছা আচ্ছা, আর কি সমস্যা হচ্ছে? পটি ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, আর আপনার খাদ্য খাবারটা কি একটু রিচ খাওয়া হচ্ছে এক সপ্তাহ ধরে? দেখুন, আপনাকে প্রথম কথা বলছি যে আপনার খাবারটা একটু চেক করুন, কি ধরনের খাদ্য খাবার খাচ্ছেন। যদি একটু ভারী খাবার হয়ে যাচ্ছে সেটাকে হালকা খাবার করুন, মানে শাকসবজি এগুলো একটু বেশি খান, ফ্রুটস খান। তাতে দেখবেন ফ্রুটস আপনি খেলে একটু বেশি পরিমাণে খাবেন, দেখবেন যখন দেখুন ভরা পেটে ফল ওইভাবে ভাববেন না। ফ্রুটস যখন খাবেন তার 1 ঘন্টা 2 ঘন্টা আগে পরে কিছু খাবেন না, এইভাবে করে খাবেন, দেখবেন খিদে পাওয়া শুরু হবে। ঠিক আছে, কারণ ও ডাইজেশনে হেল্প করে ফ্রুটস। এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে রিচ খাবারটা একদম পুরো বন্ধ করে দিন, আমিষটা যতটা কম পারবেন ততটাই ভালো। এবং এভাবে করে চলুন, জল খান একটু বেশি করে, যাতে পটি পুরো ক্লিয়ার হয়ে যায়। সেইভাবে রাতে যে গরম জল খেয়ে শোবেন, সকালবেলা উঠে গরম জল খাবেন। কিছু যোগাসন অভ্যাস করুন, যেগুলো ধরুন পবন মুক্তাসন, এটা করার চেষ্টা করুন। একটু হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, জগিং করুন, এগুলো করুন। ঠিক আছে, দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার এই প্রবলেমটা ঠিক হবে। যদি দেখছেন অল্প দিনের মধ্যে ঠিক হচ্ছে না এগুলো করে, অবশ্যই আমাদের সাথে এসে যোগাযোগ করুন। একদম, ধন্যবাদ ডাক্তারবাবু। এবার আমরা একটু আলোচনায় আবার ফিরবো, যেটা হলো অনেক সময় দেখা যায় যে আমাদের সে পুরুষদের ক্ষেত্রে তো দাড়ি গোফের একটা, তো সেটা তো ঈশ্বরেরই একটা ব্যাপার, সেটা থাকে, কিন্তু মহিলাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় অবাঞ্ছিত লোম, এটা স্কিনের মধ্যে ভীষণভাবে কিন্তু একটা মানে সৌন্দর্যটাকে অনেকটা বিঘ্নিত করে। আমরা সে বিষয়ে একটু জানবো। দেখুন, এই যে অবাঞ্ছিত লোম যেটা বলছেন, আনওয়ান্টেড হেয়ার বলি আমরা, তো এইটা কিন্তু একটা আজকাল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এইটা কেন হয় মহিলাদের? মেইনলি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স থেকে। অনেকের পিসিওডি থেকে হরমোনাল গন্ডগোল হয়,
অনেকের দেখা যাচ্ছে থাইরয়েডের থেকে হরমোনাল গন্ডগোল হচ্ছে। তো এরকম বিভিন্ন সমস্যা থেকে যখন হরমোনাল একটু গন্ডগোল হয়, হরমোনের যখন কুপ্রভাব পড়ে, তখন দেখা গেছে কিন্তু মহিলাদের এই দাড়ি গোঁফ বেরোচ্ছে, যেটাকে হ্যাঁ হার্সুটিজম বলা হয়। তো এর জন্য সাধারণত কি করেন, বেশিরভাগ মহিলারাই এটাকে হয় প্লাক করে পার্লারে গিয়ে, নাহলে থ্রেডিং করে, নাহলে হাত শরীরের অন্য জায়গায় যদি অতিরিক্ত মাত্রায় লোম থাকে সেগুলোকে ওয়াক্সিং করে। এগুলো আপনি যত করবেন দেখবেন লোমগুলো আরো মোটা হওয়া শুরু হবে এবং আরো তাড়াতাড়ি বেরোনো শুরু হবে, এবং তত তুলতে গেলে আরো ব্যথা লাগবে বেশি। এটা না করে আমাদের কাছে ট্রিটমেন্ট আছে, যেই ট্রিটমেন্ট করলে এগুলোকে পার্মানেন্ট হেয়ার রিডাকশন করানো যায়। মানে পার্মানেন্টলি আপনার ওই মোটা মোটা বা ধরুন কালো যে হেয়ারগুলো আপনার স্কিনের মধ্যে হয়েছে, যেটা আপনি চাইছেন না, সেটাকে আস্তে আস্তে কমিয়ে নর্মাল একটা মহিলার যেমন থাকে হেয়ার সেরকম হয়ে যাবে, যেখানে আপনি চট করে বুঝতে পারবেন না যে গালে হেয়ার আছে কিনা। তো এটা সারা শরীরের জন্যই ট্রিটমেন্টগুলো করা যায়, অসুবিধা নেই। আপনি শরীরের যে অংশের, যে কোনো অংশের যেখানেই আপনার হেয়ার আছে, আপনি যদি সেখান থেকে এটা রিমুভ করাতে চান, সেটা কিন্তু আপনি করাতে পান। এটাকে বলা হয় পার্মানেন্ট হেয়ার রিডাকশন। কমতে কমতে একটা নর্মাল মানুষের যেমন হেয়ার থাকে সেটা হয়ে যাবে, অথবা বলবো বেবি হেয়ার হয়ে যাবে। ঠিক আছে, বেবি হেয়ার মানে যেগুলো হচ্ছে খালি চোখে চট করে বোঝা যায় না, এই ধরনের হেয়ার হবে। তো তার জন্য হেল্পলাইন নাম্বারে একবার কল করুন, কল করে আমাদের কাছে দেখাতে আসুন, তারপরে ট্রিটমেন্ট আমরা চালু করতে পারবো। একদম, আমরা আলোচনা ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন। আমি মাস্টারনগর থেকে কথা বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা? আমার গায়ে দেখে আমি একটা সুগারের পেশেন্ট, আমার ব্যথা আছে গায়ে গায়ে টাকা 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 দাঁত উঠেছে। সেই ঘরে কেউ বলছে তাও, তার কেউ বলছে যে ওষুধে রিয়াকশন করেছে। এগুলোর জন্য কি ব্যবস্থা নেব আমি? কি ওষুধ খেয়েছেন যে রিয়াকশন হয়েছে যে বলছে, কে বলেছে? আমি ওই ডাক্তারে বলেছে, আমি সুগারের ওষুধ খাচ্ছি। যে ডাক্তারবাবু ওষুধ দিয়েছে উনিই বলছে যে এটা সুগারের ওষুধ থেকে হয়েছে? হ্যাঁ না, সুগারের ওষুধ খাই, আমার ব্যথা আছে। ব্যথার ওষুধ খেয়ে হয়েছে বলছে? না না, উনি বলছে কি অনেক রকম ওষুধ খাচ্ছেন তো তার জন্য। হ্যাঁ, তারপরে উনি কি মানে কি বলছে, ওষুধের জন্য হচ্ছে না কিছুর জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না, যে এই কথা ডাক্তারবাবু বলেছে। তাহলে যদি তাহলে যেখানে ধরুন আপনার কমছে না, তাহলে সেই ওষুধ খেয়ে বা লাগিয়ে তো লাভ নেই আপনার। আপনি একটা কাজ করুন, কিছু বেশি না লাগিয়ে দেরি না করে আমাদের কাছে আসুন, ঠিক আছে? আমাদের আয়ুর্বেদে এরকম অনেক চিকিৎসা আছে যেগুলো অনেক সারাতে অনেকেরই কঠিন লাগে, তারপরে এখানে এসে কিন্তু তাদের সেরে যায়। তো তার জন্য কিন্তু আপনার আসতে হবে। আর এই স্কিনের প্রবলেম বেশি দিন ফেলে রাখবেন না। কিসের থেকে হচ্ছে তাই তো আপনি বলছেন ডাক্তারবাবু বলতেই পারছে না, এটা কোনো কথা হলো যে বলতে পারছে না? তাহলে তো যদি বলতে নাই পারতে পারে, তার জন্য তো তার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কেন হচ্ছে, কোনো ওষুধের সাইড এফেক্ট হচ্ছে কিনা, এগুলো তো তার বুঝতে হবে। একদিনে না বুঝতে পারুক, দুদিনে তো বুঝতে পারবে। তো আর তারপরে যিনি উনি ওষুধ আবার দিয়েছেন বলছেন, সেগুলোও কিছু কাজ হচ্ছে না। আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি আপনি হেল্পলাইন কল করে আপনার বাড়ির কাছে কবে চেম্বার আছে সেখানে দেখিয়ে নিন আমাদেরকে। ঠিক আছে দিদি ভাই, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, হেল্পিং নাম্বার যেটা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে, কারণ যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার যে সমস্যাটা রয়েছে সেটা কি প্রপার একটা ডায়াগনোসিসের মাধ্যমে প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনি পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। ফোন নাম্বার দুটো আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি ডিটেলসটা জানতে পাচ্ছেন কোন চেম্বারে আপনি আসবেন, আপনার বাড়ি থেকে কতটা কাছে, আপনি মৎস্যনন্দপুরে থাকেন, আপনার কাছাকাছি যে চেম্বার রয়েছে আপনি চলে আসুন। এগুলো নিয়ে কিন্তু প্লিজ বসে থাকবেন না, কারণ এগুলো কিন্তু মারাত্মক জায়গায় চলে যেতে পারে, সেটা ডাক্তারবাবু কিন্তু আপনাদের বলে দিলেন। আমি একটু বলে দিচ্ছি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পাচ্ছেন তার শিডিউলটা জানিয়ে দিচ্ছি। অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে তারা রয়েছেন। বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, রায়গঞ্জে ডক্টর
এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং ক্যানিংয়ে ডক্টর আর দে রয়েছেন, মালদহে রয়েছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকবেন 23 তারিখে আপনারা পাচ্ছেন আগামীকালই, এবং বর্ধমানে রয়েছেন ডক্টর এন ভট্টাচার্য 23 তারিখ পাচ্ছেন, 23-8-25 পাচ্ছেন বর্ধমানে, এবং 23-8-25 কিন্তু বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, 24-8-25 নিউ আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডিরেক্টর থাকছেন। এছাড়া আপনারা 24-8-25 দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, কোচবিহারে ডক্টর এস ঘোষাল থাকছেন, এবং কৃষ্ণনগরে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, বোলপুরে ডক্টর এস ভাদুড়ি থাকছেন 24-8-25 যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়াও কিন্তু আপনারা 26-8-25 পাচ্ছেন হেরিয়াতে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, 30-8-25 হলদিয়াতে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন 30-8-25, এবং 30-8-25 কিন্তু শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল থাকছেন, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, সেটা কিন্তু 31-8-25 একদম আমাদের আগস্টের শেষ দিন। 31-8-25 কিন্তু আপনারা গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন 31-8-25, এবং 1 তারিখ অর্থাৎ সেপ্টেম্বরে 1-9-25 কিন্তু আপনারা আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং আসানসোলে ডক্টর বি শর্মা উপস্থিত থাকবেন, এবং আগরতলাতে ডক্টর বি শর্মা থাকছেন, সেটা কিন্তু 14-9-25 আগরতলাতে থাকছেন। এছাড়া 6-9-25 কিন্তু আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকবেন, শিলচরে থাকছেন 14-9-25 ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, গৌহাটিতে ডক্টর এস ঘোষাল থাকছেন 14-9-25, এবং 14-9-25 কিন্তু পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে পাচ্ছেন কাকদ্বীপে, সেটা কিন্তু 14-9-25 যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর তাকে পেয়ে যাচ্ছেন 14-9-25 পাচ্ছেন কাকদ্বীপে। এছাড়া 15-9-25 কিন্তু ডেব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল থাকছেন, এবং 15-9-25 কিন্তু আপনারা ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, এবং 16-9-25 দিল্লিতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন। আপনাদের শিডিউলটা আমি জানিয়ে দিলাম, অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে রয়েছেন, তারপরে আবার আপডেট আপনাদের কাছে আমরা জানিয়ে দেবো, অ্যানাউন্সমেন্ট করে দেবো আবার কোন ডেটে কোন ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন। আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে সোম থেকে শনি ডক্টররা থাকছেন, সোমবারে থাকছেন ডক্টর বি শর্মা থাকছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন, এবং শুক্রবারে সিএমও থাকছেন ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। এছাড়া অন্যান্য ডক্টররা তো রয়েছেনই। আর আপনাদের বিশেষ করে বলা যে আমাদের এই যে উত্তর কলকাতার মধ্যে কিন্তু হাতিবাগানে আপনারা চেম্বার পাচ্ছেন, দক্ষিণ কলকাতার মধ্যে ল্যান্সডাউনে চেম্বার পাচ্ছেন, বেলুড়ে চেম্বার পাচ্ছেন, খিদিরপুরে চেম্বার পাচ্ছেন বন্ধুরা। এছাড়া কিন্তু হাওড়া শিবপুরেও চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং বাল্টিগুড়ি বাজার দাসনগরেও কিন্তু চেম্বার রয়েছে, এবং আমতলাতে প্রত্যেক বৃহস্পতিবার ডক্টর বি শর্মা সেখানে উপস্থিত থাকেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন। আর আপনাদের ফোন নাম্বারটা আরেকবার বলে দিই, 9830235527 একটি নাম্বার, টিভি স্ক্রিনে আপনারা যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন হেল্পিং নাম্বার বলে লেখা রয়েছে, আরেকটি নাম্বার 9830235537, এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা ডিটেলসটা জানতে পাচ্ছেন, ডাক্তারবাবুরা কোথায় কখন বসছেন এবং কবে কি ব্যাপার বৃত্তান্ত সব কিছু জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই তার প্রেসক্রিপশন এবং রিপোর্টসগুলো সঙ্গে নিয়ে আসবেন, তাহলে কি হয় আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনি একটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছেন। আমরা কিন্তু এবার একটু আমরা দেখে নেব এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন কতটা তারা উপকৃত হয়েছেন, তাদের কথাগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি, বক্তব্যগুলো বিভিন্ন রোগ নিয়ে তারা এসে কতটা উপকৃত হয়েছেন, কতটা আনন্দিত উচ্ছ্বসিত আবেগপ্রবণ হয়ে আপনাদের কাছে সেগুলো পৌঁছে দিচ্ছেন তাদের বক্তব্যের মাধ্যমে। আমরা দেখে নিই সেটা। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিওআর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিওআর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন।
বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম। পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই সুস্থ। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, হাঁটতেও পারছি। তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না। পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য।
সুগারের জন্য। আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাবেল। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছি। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকেই কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি, এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন, তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি, আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছে? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার বিয়ে হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি?
আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আপনি এনবিপিতে এসছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। আপনারা অবশ্যই দেখলেন যে মানুষ কতটা উপকৃত হয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে। প্রত্যেকটি ডক্টর সেইভাবেই কিন্তু তাদের প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একটা সুস্থতার জায়গা তৈরি করেছেন। তারই বক্তব্যগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। কতটা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত হয়ে তারা কিন্তু জানাচ্ছেন একেবারে চওড়া হাসি নিয়ে। তখন আমরা সবাই সুস্থ থাকতে চাই, সবাই ভালো থাকতে চাই। কোথায় যেন নানান রোগ যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন আমরা একেবারে ব্যতিব্যস্ত, দিশেহারা হয়ে যাই। কোথায় যাব, কিভাবে ট্রিটমেন্ট করব, কোথায় গেলে ভালো একটা ট্রিটমেন্ট পাবো। কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু আপনাদের সেই কাজ করে যাচ্ছে। তারা ভীষণভাবে সাকসেসফুল এবং ভালো আছেন মানুষ। অবশ্যই আমরা এতক্ষণ স্কিন নিয়ে আলোচনা করেছি এবং এখন কিন্তু আমরা একটু হেয়ার নিয়ে আলোচনা করি। এটাও কিন্তু আমাদের আরেকটি বিশেষ সৌন্দর্যের আরেকটি মনে হয় চাবিকাঠি বলবো, সৌন্দর্যের আরেকটি মনে হয় আরেকটা অংশ বলবো, পার্ট, যেটা হলো চুল, অর্থাৎ হেয়ার। এটাও যেন একটা আমাদের অনেকটাই আমাদের উপর ক্যারি করে, যে আমাদের রূপ যেমন একটা থাকে, তার সঙ্গে কিন্তু চুলটাও আমাদের ভীষণভাবে সৌন্দর্যকে আরও সুন্দর একটা সুন্দর জায়গা তৈরি করে দেয়, প্রেজেন্টেবল করে দেয়। সেটাই আমরা সেই বিষয়ে জানবো। আমরা ডক্টরকে সঙ্গে পেয়েছি, আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন। আবার তার কাছে চলে যাব। স্যার, এই যে আমাদের অনেক সময় কি হয় যে চুলের কি কি সমস্যা আসলে আপনাদের কি কি ধরনের ট্রিটমেন্টটা হয়, আমরা একটু জানবো সেই বিষয়ে। দেখুন, চুলের সমস্যা যেগুলো আমরা দেখতে পারি, বিশেষ করে 4টে প্রবলেম আমরা দেখতে পাই। প্রথম যেটা দেখা যায় খুব কমন, বেশিরভাগ মানুষের মধ্যে এটা দেখা যায়, সেটা হচ্ছে চুলের খুশকি। চুলের খুশকিকে কিন্তু অনেকেই খুব হালকাভাবে নেয় যে এটার এমন কি প্রবলেম, এটা তো শরীরের কোনো কষ্ট হচ্ছে না, কিছুই ক্ষতি আমি বুঝতে পারছি না। কিন্তু চুলের যে খুশকিটা, এটা কিন্তু একটা বড় সমস্যা। কারণ চুলের খুশকি থেকে কিন্তু চুল পড়া শুরু করে। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম চুলের খুশকির। সেকেন্ড আরেকটা কি হয়, চুলের খুশকি যদি আমাদের কপালে, বুকে, পিঠে পড়ে, শরীরের মধ্যে পড়ে, তাহলে গালে পড়ে, তাহলে দেখা যায় এখান থেকে কিন্তু একনির মতো জিনিস আমরা দেখতে পাই, গোটা ওঠা শুরু করে দেয়। ঠিক আছে, অনেকেই আছে যাদের ব্রণ হচ্ছে, গালে সারছে না, বুকে পিঠে গোটা গোটা উঠছে, অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে একটু বেশি দেখা দেয়। তাদেরকে যখন প্রশ্ন করি মাথায় খুশকি আছে কিনা, বা তাদের যখন চুল আমরা চেক করি, দেখি যে মাথায় কিন্তু খুশকি আছে। এটা হচ্ছে দ্বিতীয় প্রবলেম। তৃতীয় প্রবলেম, প্রথম প্রবলেম। দ্বিতীয় প্রবলেমটা কি,
সেটা হচ্ছে অতিরিক্ত চুল পড়ছে। অনেকেই কমপ্লেন করে, দেখুন যখন নর্মাল চুল পড়ে মানুষের অতটা প্রবলেম হয় না, কারণ সেটা তাদের চোখে অতটা পড়ে না, কিন্তু যখন অতিরিক্ত মাত্রায় চুল আঁচড়ালে চুল পড়ে যাচ্ছে, বিছানায় চুল পড়ে থাকছে, স্নান করতে গেলে শ্যাম্পু দিলে চুল পড়ে যাচ্ছে, এইগুলো যখনই চোখে পড়ে লোক কিন্তু ভয় পেয়ে যায়। তো এই যে চুল পড়ে যাচ্ছে অতিরিক্ত মাত্রায়, এটা কিন্তু একটা সমস্যা চুলের। এটা হচ্ছে দ্বিতীয় প্রবলেম। তৃতীয় প্রবলেম কি, অনেকের চুল তো পড়ছে কিন্তু নতুন করে আর চুল গজাচ্ছে না। এটা একটা কিন্তু মারাত্মক সমস্যা, যে কারণে কিন্তু মানুষের চুলের মাথায় টাক পড়ে যায়। আরেকটা কি দেখা যায় যে অল্প বয়সেই চুল পাকা শুরু করেছে, বয়স বেশি নয় একেবারে, আজকাল তো 7 ক্লাস 7, 8-এর বাচ্চাদেরও দেখেছি যে চুল পেকে যাচ্ছে। তাছাড়াও ইয়াং বয়সেরই অনেককেই আজকাল দেখা যায় যে চুলে পাকন ধরেছে। এই যে হেয়ার গ্রেইং, এটা কিন্তু আরেকটা বড় সমস্যা। আর ফাঙ্গাল ইনফেকশনও হয় চুলের মধ্যে। তো এই সমস্যাগুলো কোনোটাই কিন্তু ফেলে রাখার মতো জিনিস না, তাহলে চুলের ক্ষতি হবে। শারীরিক সমস্যা হতে পারে, যেমনি ধরুন ব্রণর মতো সমস্যা। অনেকের যে আরেকটা বলে দিচ্ছি যে সোরাইসিস বলে একটা প্রবলেম হয়, স্কিন ডিজিজ, যেটা অটো ইমিউন ডিজিজ বলা হয়, সেটাও কিন্তু অনেকেরই মাথার মধ্যে হয়। আর খুশকি আর সোরাইসিস এটা কিন্তু অনেকে বুঝতে পারে না। সোরাইসিস কি হয়, মনে হবে যেন চামড়াগুলো মোটা হতে থাকে, যেন চাপ খেয়ে লেগে আছে মাথার মধ্যে মনে হবে, ঠিক আছে। আর খুঁটলে পরে উঠবে, সাদা সাদা চামড়া উঠবে, মাছের আঁশের মতো চামড়া উঠবে, ওটা কিন্তু খুশকি নয়, ওটা কিন্তু সোরাইসিস। এগুলো আপনারা নিজেরা হয়তো সবসময় বুঝতে পারবেন না, তখন কিন্তু অবশ্যই আমাদের কাছে আসবেন, আমরা দেখে বলে দেবো ওটা কি অ্যাকচুয়ালি এবং তার কি ট্রিটমেন্ট আছে। এবার বলি ট্রিটমেন্টের জন্য আমাদের কিন্তু ইন্টারনাল ট্রিটমেন্ট যেমনি এনবিপির মাধ্যমে আমরা করি, ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের যেসব অংশ মানে ট্রিটমেন্ট হয় সেগুলো আমরা এনবিপি আয়ুর্বেদের মেডিসিনের মাধ্যমে করছি, পঞ্চকর্মার মাধ্যমে করছি। আর তার সাথে সাথে বাইরে থেকে যেসব চুল এবং স্কিনের সমস্যা আছে, যেগুলো আমাদের সৌন্দর্যকে বিঘ্ন ঘটাচ্ছে, তার কিন্তু ট্রিটমেন্ট আমরা করব লাই লিগেন্সের মাধ্যমে, যেটা এনবিপিরই একটা কিন্তু ডিভিশন, ঠিক আছে। এই লাই লিগেন্সের মাধ্যমে একদম আধুনিক কিছু পদ্ধতি আছে, যেটা আপনি বিদেশের মাটিতে গেলেও সেম ট্রিটমেন্ট পাবেন, যেটা আজকে আপনি ভারতবর্ষে আমাদের কাছে এসে পেয়ে যাচ্ছেন। সেম ট্রিটমেন্টগুলো কিন্তু আপনারা পাবেন এই এনবিপিতে লাই লিগেন্সে এলে। এখানে সেই আধুনিক ট্রিটমেন্টগুলোর মাধ্যমে কি করা হয়, কিছু ট্রিটমেন্ট আছে যেটা খুশকি কমিয়ে দেবে, কিছু ট্রিটমেন্ট আছে এক্সেসিভ যে হেয়ার ফল হচ্ছে সেটাকে কন্ট্রোল করবে, আরেকটা ট্রিটমেন্ট আছে যেটার মাধ্যমে আপনার চুল যে ধরুন বেড়ে উঠছে না বা চুল ঘনত্ব কমে গেছে সেটাকে ঠিক করবে। আবার এরকমও ট্রিটমেন্ট আছে যেটার করলে দেখা যাবে যে আপনার যে চুল অতিরিক্ত মাত্রায় পেকে যাচ্ছে অল্প বয়সে, সেটাকে কন্ট্রোল করা যাবে, ঠিক আছে। আর তার জন্য যদি কোনো রকম ইন্টারনাল মেডিসিন দরকার হয়, যে ধরুন আপনার হজমের সমস্যা আছে, থাইরয়েডের সমস্যা আছে, লিভারের প্রবলেম আছে, এরকম আরও কিছু কিছু প্রবলেম, সেগুলোর জন্য কিন্তু রয়েছে আমাদের এনবিপির আয়ুর্বেদিক চিকিৎসা। এটা দুটো সংমিশ্রণে যখন একটা মানুষের ব্যক্তির ট্রিটমেন্ট হয়, দেখা যায় দারুণ রেজাল্ট আসে। একদম। আমরা ডাক্তারবাবু আবার একটু আলোচনা ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? পুরুলিয়া নাকি? পুরুলিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করুন, পুরুলিয়ার ঠিকানার জন্য দেখুন দুটো নাম্বার যাচ্ছে না হলুদ রঙের লালের মধ্যে, সেই নাম্বার দুটোতে কল করুন। আপনার অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নেবে এবং আপনাকে জায়গাটাও বলে দেবে কি সমস্যা আপনার। হ্যাঁ হ্যাঁ হলুদ রঙের, হ্যাঁ লালের মধ্যে হলুদ দিয়ে লেখা। আপনার নাম সমস্যাটা কি? হ্যাঁ বুঝলাম না, আরেকবার বলুন। বুঝলাম না, আরে কি হয়েছে আপনার? কি সমস্যা হয়েছে? কি রোগ হয়েছে আপনার? কি সমস্যা? আমার মেয়ের দাদার সঙ্গে বিয়ে সমস্যা। হ্যাঁ, সমস্যাটা কি? লিউকোরিয়া। আচ্ছা, কার হয়েছে এটা? কার হয়েছে? মেয়ের। বয়স কত?
30। আচ্ছা, চেহারা কেমন, ভারী না পাতলা? আচ্ছা, আর ওজন যেটা আছে সেটা মনে হচ্ছে কি বেশি কম? বলছি রোগাটে গড়ন? আচ্ছা, আর খাওয়া দাওয়া ঠিক মতো করে? হ্যাঁ, দুর্বলতা আছে তাই তো? হ্যাঁ, আপনি একটা কাজ করুন, মেয়েকে পুরুলিয়াতে এর মধ্যেই দেখিয়ে নিন, দেরি করবেন না, এর ভালো ট্রিটমেন্ট আছে আমাদের আয়ুর্বেদে, ঠিক আছে? আমি কি বললাম, হেল্পলাইন নম্বরে কল করুন। 14 তারিখে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে, পুরুলিয়াতে আপনি। হ্যাঁ, 14 নয়, আপনি একটা ডক্টর হালদার রয়েছেন, আপনি ফোন নাম্বার দুটো লিখে রাখুন। হেল্পলাইন নাম্বার বলে দেখতে পাচ্ছেন না, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার এক্ষুনি আপনি লিখে রাখুন, লিখে এক্ষুনি হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করুন, ফোন করে আপনি এক্ষুনি বুক করে নিন, ঠিক আছে? পুরুলিয়াতে আপনি এটা সেরে যাবে, ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু দেরি করবেন না, ঠিক আছে? যত তাড়াতাড়ি করবেন তত ভালো রেজাল্ট আসবে, তাড়াতাড়ি সুস্থ হবে, ঠিক আছে? সুস্থ হয়ে যাবে, মেয়ে সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? ধন্যবাদ দাদা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, নমস্কার। আচ্ছা ডাক্তারবাবু, আমরা আবার একটু আলোচনায় ফিরবো। এই যে অনেক সময় দেখা যায় যে আমাদের এতটা চুল, গোছা গোছা চুল উঠতে উঠতে দেখা যায় যে অনেক সময় একটা মানে অনেকটা ফাঁকা হয়ে যায়, মাথার যে স্কাল্পের কিছুটা টাক বলা যায়। ছেলেদের ক্ষেত্রে তো একটা তো প্রবলেমস আছে টাক, মেয়েদের ক্ষেত্রেও এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আপনি কি অ্যাডভাইস দেবেন? মানে দেখুন, চুল পড়ে যাওয়ার তো আমি কথাটা বললামই, যে চুল যদি নতুন করে না জন্মায় তাহলে তো চুলে টাক পড়ে যাবে। আপনি কি কোন টাকের কথা বলছেন? অনেক রকম হয় তো ব্যাপারটা, কোনটার কথা বলছেন? অনেক সময় দেখা যায় যে মাথার মাঝখানে ছেলেদের ক্ষেত্রেও হতে পারে যে টাক পড়ে যাচ্ছে, সেটাকে কি আমরা নতুন করে গোল 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 তো এখানে আপনাদের কি ট্রিটমেন্ট? হ্যাঁ, ওটা কি আপনি বলছেন টাক পোকা যেটা বলে? হ্যাঁ, অনেক সময় ওটাও আপনারা সেটা আপনি ব্যাখ্যা করবেন যে কেন হয়। ওটা দেখুন, ওটাকে বলা হয় অ্যালোপেশিয়া এরিয়েটা, ঠিক আছে? আমরা কি ফোনটা নিয়ে নেব ডক্টর? নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কোথা থেকে বলছেন বলুন? টিভি সাউন্ডটা প্লিজ, টিভি সাউন্ডটাকে একদম মিউট করে আপনি কথা বলুন, একটু সাইড হয়ে মোবাইলটাকে নিয়ে কথা বলুন, ঠিক আছে? হ্যাঁ বলুন। আসানসোল থেকে বলুন দিদি ভাই, বলুন সমস্যাটা বলুন, ডাক্তারবাবু রয়েছেন, বলুন। আমার 18 বছরের ছেলে আছে। আচ্ছা, পাগলের মতো আচরণ, ওইটা কি এখানে কোনো মানে চিকিৎসা আছে? একদমই আছে, ডাক্তারবাবু বলছেন পাগল, আমাদের একটু মেন্টাল। ও আচ্ছা, একটু মানসিক সমস্যা রয়েছে তাই তো? আচ্ছা, আসানসোল থেকে আমি ব্যাঙ্গালোর থেকে ফিরে এসেছি, ছেলেটাকে আমি দেখিয়েছি। আচ্ছা আচ্ছা, কি মানে বয়স কত? বয়স এখন 18 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর কি মানে ওটা কি অটিজম বলেছে? কি অটিজম বলেছে? হ্যাঁ, অটিজম, ও ছোট থেকে অটিজম। আচ্ছা, তো ছোট থেকে যখন অটিজম ছিল তো আমি ঠিক কথা বলতে পারতো না, ঠিক থেরাপি করানোর পর ওর কথাটা বার হয়, তারপরে কথাটা বার হয়, তারপরে মোটামুটি আমি স্কুলে ভর্তি করি, তারপর ঠিকই চলতে থাকে, কথাটা তো সব বার হয়ে যায়, সেন্টেন্স সব বার ফুল বলতে থাকে। তারপর থেকে হঠাৎ 2019-এ ওর একটা লিভার ইনফেকশন হয়। লিভার ইনফেকশন হওয়ার পর আমাদের বাড়ির ডক্টর, বাঁকুড়া হসপিটালের এমডি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, লিভারের কিছু মেডিসিন দেওয়ার পর খাচ্ছিল, মোটামুটি জন্ডিসটা রিকভারি করছিল। তারপর থেকেই দেখছি যে ছেলেটা আমার বিছানায় শুয়ে শুয়ে হাসছে। এখন মোটামুটি 3-4 মাস মেডিসিন চলার পর, মানে বেঁচে থাকার পর আমি শুরু করলাম ডক্টর কিংসুক কর্মকারের কাছে। তারপর থেকে ওই পাগলের মানে সাইকিয়াট্রিস্টের মেডিসিন দিতে শুরু করলো। আর ছেলেটা একদমই কোনো কিছু মানে কোনো মেডিসিন যখন কাজ করছে না। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি তো থাকেন বললেন আসানসোল, তাই তো? আসানসোলে আমাদের চেম্বার হয়, ডেটটা বলে দিচ্ছে কবে আছে। 6 তারিখে কিন্তু আপনি ডাক্তারবাবুকে পেয়ে যাবেন, ঠিক আছে? 6 তারিখে ডাক্তারবাবু থাকবেন ওখানে। ডক্টর বি শর্মা থাকছেন, হ্যাঁ, আমাদের সিএমডি যিনি, ঠিক আছে, চিফ মেডিকেল ডিরেক্টর আমাদের এনবিপির, উনি নিজে থাকছেন। সেদিন আপনি চলে আসুন, এসে দেখান, সব রিপোর্ট নিয়ে আসবেন, সব প্রেসক্রিপশন নিয়ে আসবেন, এবং এই যে হলুদ দিয়ে লেখা, লালের মধ্যে যে হলুদ দিয়ে লেখা, এই নাম্বার দুটো রেখে দিন। এখনই ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন যে আমি আসানসোলে দেখাতে চাই। তো
কিভাবে কি নামটা বুকিং করে নিন, কারণ খুব বেশি লোক হয়ে গেলে তো আর দেখানো সম্ভব হবে না, তাই এখনই বুকিং করে নিন। ঠিক আছে? ঠিক আছে দিদি ভাই। হ্যাঁ 6-9-25 কিন্তু পেয়ে যাচ্ছেন, আপনি এক্ষুনি বুকিং করে নিন। এখন করে নিন, সব ডিটেলস বলে দেবে, কোথায় বসছে, কখন যেতে হবে, কিভাবে যেতে হবে, কবে যেতে হবে, সব ওনারা বলে দেবেন। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু জানিয়ে দিই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে গ্রুপ অফ ডক্টরসের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য রয়েছেন, রায়গঞ্জে রয়েছেন ডক্টর এস ঘোষাল এবং ক্যানিংয়ে ডক্টর আর দে রয়েছেন, মালদহে ডক্টর বি শর্মা থাকছেন 23-8-25 অর্থাৎ আগামীকালই, এবং 23-8-25 কিন্তু বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার এবং আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা থাকছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন। এছাড়া দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, সেটা কিন্তু 24-8-25 নিউ আলিপুরদুয়ারেও যেমন পেয়ে যাচ্ছেন তেমনি সেখানে ডক্টর বি শর্মা থাকছেন এবং দুর্গাপুরে এন ভট্টাচার্য থাকছেন 24-8-25, এবং কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল থাকছেন 24-8-25 কিন্তু কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, এবং বোলপুরে থাকছেন 24-8-25 ডক্টর এস ভাদুরী থাকছেন যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া হেরিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মা থাকছেন, সেটা কিন্তু 26-8-25, 27-8-25 মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, হলদিয়াতে ডক্টর বি শর্মা থাকছেন, সেটা কিন্তু 30-8-25, এবং 30-8-25 খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, এবং শিলিগুড়িতে থাকছেন 30-8-25 ডক্টর এস ঘোষাল থাকছেন, এবং জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, সেটা কিন্তু 31-8-25 কিন্তু আপনারা বাঁকুড়াতে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদার থাকছেন, সেটা কিন্তু 1-9-25 আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার, এবং 6-9-25 আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন, এবং 14-9-25 কিন্তু আগরতলাতে থাকছেন ডক্টর বি শর্মা, শিলচরে থাকছেন 14-9-25 ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, 14-9-25 গৌহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল, এবং 14-9-25 পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, এবং 14-9-25 কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী থাকছেন যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, 15-9-25 ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল, এবং ঝাড়গ্রামে থাকছেন 15-9-25 কিন্তু ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, এবং 16-9-25 দিল্লিতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন। আপনাদের আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে কিন্তু আমরা শিডিউলটা জানিয়ে দিলাম, তারপরে আপডেট আবার আমরা কিন্তু আপনাদের অ্যানাউন্সমেন্ট করব, পরবর্তী ঘোষণা আমরা করে দেবো ডেটগুলো। আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সোমবারই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন, এবং শুক্রবারে সিএমও থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। এছাড়া অন্যান্য ডক্টররাও কিন্তু এক্সপিরিয়েন্স ডক্টররাও থাকছেন। আপনাদের বলে দিতেই হবে যে উত্তর কলকাতার মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু হাতিবাগানে আপনারা চেম্বার পাচ্ছেন, এবং দক্ষিণ কলকাতার মধ্যে ল্যান্সডাউনে চেম্বার পাচ্ছেন, এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন, খিদিরপুরে চেম্বার পাচ্ছেন, এবং হাওড়া শিবপুরে যেমন চেম্বার পাচ্ছেন তেমনি কিন্তু বাল্টিগুড়ি বাজার দাসনগরেও চেম্বার পাচ্ছেন। আমতলাতে প্রত্যেক বৃহস্পতিবার সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকেন। ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি, টিভি স্ক্রিনে হলুদ রঙের যে দুটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন হেল্পিং নাম্বার বলে লেখা রয়েছে, আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনারা ডিটেলস জানতে পারছেন কোন ডাক্তারবাবু কখন কোথায় বসছেন আসছেন, এবং চেম্বার আপনার বাড়ি থেকে কতটা কাছে না দূরে সব কিছু বিশদভাবে জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও আপনারা ট্রিটমেন্ট করে থাকেন, চিকিৎসা করে থাকেন, তাহলে তার প্রেসক্রিপশন এবং রিপোর্টসগুলো অবশ্যই কিন্তু সঙ্গে নিয়ে আসবেন, তাহলে কি হয় আরো সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি একটি সুস্থ সবল সতেজ জীবন কিন্তু ফিরে পাচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। অবশ্যই আমরা কিন্তু আবার একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমরা একটু ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করব, আমরা একটু এই যে হেয়ার এবং স্কিনের ক্ষেত্রে একটু খাদ্য তালিকা অর্থাৎ খাদ্যাভ্যাস বা আমাদের ডায়েট কতটা এসেনশিয়াল সেটা আমরা একটু জানবো। দেখুন, যে কোনো রোগের থেকে সুস্থ থাকতে গেলে বা যে কোনো সমস্যা থেকে নিজেকে সুস্থ রাখতে গেলে আপনার কিন্তু ডায়েট কিন্তু একটা বড় রোল প্লে করে। কিরকম, আমাদের সাধারণত আমরা দেখি যে আজকালকার দিনে মাছ মাংস ডিম এদিকে নেশাটা বেশি মানুষের খাওয়ার, শাকসবজি একেবারেই খেতে চায় না,
বিশেষ করে ছোটরা, এবং তার সাথে সাথে বাইরের দিকের খাবারের দিকে ঝোঁক বেশি। সেটা শুধু ছোট নয়, বড়দের মধ্যেও দেখেছি এমন এমন পেশেন্ট আমাদের কাছে আসে, তার যথেষ্ট কি বলবো অভিজ্ঞতা আছে, তবু দেখবেন যে খাবারের দিকে এতটাই যে মানে কি হয়ে যায়, লোভ হয়ে যায়, যে সে ভালো খারাপটাকে তখন সে খুঁটিয়ে দেখে না, ঠিক আছে, কিন্তু সে যেটা পাচ্ছে সেটা খেয়ে নিচ্ছে। সে জানে যে এটা ক্ষতিকারক, তাও খেয়ে নিচ্ছে। কারণ হচ্ছে জিভের স্বাদ। মানুষ সুস্থ থাকতে গেলে জিভটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এটা এমন নয় যে আপনি না খেয়ে থাকবেন, সবকিছু সেদ্ধ খাবেন, তা বলা হচ্ছে না, কিন্তু দুটো তিনটে জিনিস আপনার নিয়ম মেনে চলতে হবে। সঠিক ধরনের খাদ্য খাবার খাবেন, তেল মশলাটা একটু যতটা পারবেন কম খাবেন, এবং মাছ মাংস ডিম যাই খান না কেন তার সাথে কিন্তু শাক সবজি ফল এগুলো কিন্তু রেগুলার থাকতে হবে, তাহলেই দেখবেন অনেক সুস্থ থাকবেন। একদম আমাদের সময় শেষ, বিদায় নিতে হবে অবশ্যই। ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের দর্শক বন্ধুদের যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। আর অবশ্যই বুকিং নাম্বার রয়েছে, আপনারা বুকিং করতে থাকুন হেল্পিং নাম্বারের মাধ্যমে এবং পৌঁছে যান আপনার কাছে চেম্বার, কাছে না দূরে, সেগুলো আপনারা অবশ্যই হেল্পিং নাম্বারের মাধ্যমে জেনে নিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনপিপির হাত ধরুন এবং